আমাদের এবারে থার্সডে নাইটের 204তম এপিসোডের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ ওসমান আলী। ওসমান ভাইয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চক ঝোকরু গ্রামে। ওনার পাঠানো একটি ঘটনা কিন্তু আমরা আমাদের ঠিক ইমিডিয়েট আগের থার্সডে নাইট এপিসোড অর্থাৎ 203তম এপিসোডে প্রচার করেছি। এটি ওই এপিসোডের চতুর্থ ঘটনা ছিল। ঘটনাটির শিরোনাম ছিল গজামারির বিল। এই ঘটনায় এই গজামারির বিলের নামকরণের এক ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। কেন বিলটির নাম গজামারির বিল হলো, এর পেছনে সেই ভয়ঙ্কর সত্যটা আসলে কি, চলুন শুরু করি ঘটনাটি। তো এখন যে গজামারির বিল, এখনকার প্রেক্ষাপট আর আরও অনেকদিন আগের প্রেক্ষাপট, এটা তো আসলেই অন্যরকম ছিল। তখনকার হিসাব নিকাশ আলাদা ছিল, মানুষ সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়ত। এখন তো আর এমনটা নেই, চারদিক অনেক আলোকিত হয়ে গেছে। তো চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে যার সাথে, তার নাম হচ্ছে ভুটু মিয়া। এই ভুটু মিয়ার দুই ছেলে এক মেয়ে। ঘটনাটি ঘটেছিল এখন থেকে প্রায় 30-35 বছর আগে। তবে ঘটনাটি ওসমান ভাই ওনার দাদির কাছ থেকে যেহেতু শুনেছেন, দাদি এক্স্যাক্ট সালটা বলতে পারেননি, এই কারণে উনিও এক্স্যাক্ট সাল বলতে না পারলেও আশপাশ থেকে যতটুকু তথ্য উনি নিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে এরকম সময় আগে হয়েছে। তো এই যে ভুটু মিয়া, উনি মাঠে যেই জমি ছিল সেই জমিতে চাষ করতেন। তখন কিন্তু এই জায়গার নাম গজামারির বিল ছিল না, তখন ওই জায়গার নাম ছিল খটমুইটার বিল বা খটমুইটার বিল, একদিন এক এক রকমভাবে বলে আর কি। তো উনি যেখানে জমি চাষ করতেন তখন কিন্তু ওখানে সেচ মেশিন ছিল না, ডবকা দিয়ে পানি দিতে হতো ক্ষেতের ভেতরে। ডবকা কিন্তু এখনকার সময়ে দেখাই যায় না, কেননা একটা সময় ম্যানুয়াল পদ্ধতিতে জমিতে পানি দেওয়া হতো। অর্থাৎ দেখা যেত যে কোনো একটা চওড়া জিনিস, ওই জিনিসটার এক পাশে বাঁশের সাথে কানেকশন থাকে, অন্য পাশটা ফাঁকা থাকে, ওর উপরে পা দিলে জিনিসটা পানির ভিতরে ডুবে যায়, তখন এর ভেতরে পানি চলে আসে। আর এটা ছেড়ে দিলে এই পানিটা অন্য পাশে গিয়ে পড়ে। এভাবে কিন্তু ওই সময় জমিতে পানি দেওয়া হতো। এটাকে স্থানীয়ভাবে ওনারা ডবকা বলতেন। এই ভুটু মিয়া প্রতিদিনের মতোই জমিতে গিয়েছেন। উনি ওনার জমিতে এই ডবকা দিয়ে পানি দিতেন। তো ওনার পানি দিয়ে ফিরতে ফিরতে মাঝে মাঝেই রাত হয়ে যেত। তো একদিন রাতটা একটু বেশি হয়ে যায়, তবে বেশ জ্যোৎস্না ছিল সেই সময়। ওনার বাসা থেকে বিলে যেতে একটা কবরস্থান পড়ে, তারপর দুটো ছোট সাঁকো পড়ে। আর ওনার যে ক্ষেত, এই ক্ষেতের পাশে হচ্ছে গজামারির যেই বিলটা আর কি, সেই বিল। উনি যখন আসছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল ওনার পিছু পিছু কেউ আসছে। একবার উনি পেছন দিকে তাকালেন, তাকে কিছু দেখতে পেলেন না। আবার হাঁটা শুরু করেছেন, আবারও মনে হলো পিছু পিছু কেউ হেঁটে আসছে। আবার যখন পেছন দিকে উনি তাকিয়েছেন তখন দেখতে পান ভয়ঙ্কর একটা জিনিস। উনি দেখতে পান বিশাল আকৃতির একটা শেয়াল। এই শেয়াল দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখতে পান শেয়ালটা আস্তে আস্তে ওনার দিকে আগাতে লাগলো। উনি তখন আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে দৌড় দিয়েছেন বাড়ির দিকে। বাড়ির উঠোনে গিয়েই উনি অজ্ঞান হয়ে যান। ওনার বড় ছেলে মাথায় পানি দেওয়া শুরু করলো। কিছু সময় পর ওনার জ্ঞান যখন ফেরত আসলো তখন উনি কী দেখেছেন সব কথা সবাইকে খুলে বললেন। এরপরে ওনার বেশ জ্বর আসে, রাতটা কোনো মতে পার করলেন। এরপর দেখা গেল যে বেশ কয়েকদিন ওনার জ্বর ছিল, আল্লাহর রহমতে আস্তে আস্তে জ্বরটা ঠিক হয়ে যায়। তখন উনি ভাবলেন যে ভয় পেলে তো জ্বর আসবেই, এটা তো স্বাভাবিক বিষয়, যেহেতু আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে এখন আর কিছু হবে না। উনি আবার ওনার জমিতে গিয়ে পানি দিচ্ছিলেন, পানি দিচ্ছেন। এদিকে অনেক রাত হয়ে গেছে, উনি আর বাড়িতে ফেরত আসছেন না। তখন এই ভুটু মিয়ার বড় ছেলে আর এই ভুটু মিয়ার ভাই দুজন হারিকেন নিয়ে ভুটু মিয়াকে খুঁজতে বের হলেন। প্রথম দিকে বাজারে গেলেন, বাজারে তার দেখা মিলল না। এরপর আশেপাশে থাকা কয়েকজন আত্মীয়ের বাড়িতে গেলেন, সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, তারাও কিছু বলতে পারলো না। তখন ওনারা সিদ্ধান্ত নিলেন বিলে গিয়ে দেখবেন যে ওখানে উনি আছেন কিনা। বিলে গিয়েও দেখা গেল যে উনি নেই। ওই যে ডবকাটা যেটা দিয়ে উনি ওনার খেতে পানি দিতেন, ওই দিকটাতে যখন গিয়েছেন তখন দেখা গেল ডবকাটা একা একাই পড়ে আছে, ওখানে কোনো মানুষ নেই। তবে ওখানে যখন গিয়েছেন, একদম কাছাকাছি গিয়েছেন, তখন দুজনেই চিৎকার দিয়ে কান্নাকাটি করে উঠলেন। ভুটু মিয়ার ছেলে তো বাবা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। আর ভুটু মিয়ার ভাই দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। ভুটু মিয়ার
মৃতদেহ পানির মধ্যে পড়ে আছে। কোথা থেকে যেন বড় বড় কয়েকটা গজার মাছ চলে এসেছে। গজার মাছের মাথায় আবার লাল সিঁদুরের মতো দাগও তৈরি হয়ে গেছে। এত পুরনো আর মোটা সোটা গজার মাছ। এই গজার মাছ ওনার দেহের বিভিন্ন অংশ খাচ্ছে কামড়ে কামড়ে। এই দৃশ্য দেখলে কি কোনো সন্তান সইতে পারে? যখনই ওনারা দেখে ফেলেছেন, গজার মাছগুলো টুক করে পানির মধ্যে ডুব দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। এরপর আরও লোকজনকে খবর দেওয়া হয়, তারা আসেন। ভুটু মিয়ার ডেড বডি ওখান থেকে নিয়ে আসা হয়। শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু মাংসগুলো ততক্ষণে খাওয়া হয়ে গিয়েছিল। তবে পুরো বডি খেয়ে ফেলেছে বিষয়টা এরকম না, বিভিন্ন জায়গায় জায়গায় আর কি খাওয়া হয়ে গিয়েছিল। তবে মনে হচ্ছিল যে এই মাংসগুলো ধারালো কোনো দাঁত দিয়ে কামড়ে খাওয়া হয়েছে। কিন্তু গজার মাছের তো এইরকম বড় বড় চোখা চোখা ধারালো দাঁত থাকে না। তাহলে এরা কিভাবে কামড়ে কামড়ে খাচ্ছিল? ঘটনাটা বলতো এখান থেকেই শুরু। বাবা মারা যাওয়ার পর বড় ছেলে বিলে গিয়ে খেতে পানি দিত ওই সেই ডবকা দিয়ে। ভুটু মিয়ার ছেলের নাম ছিল মোহাম্মদ আব্দুল জলিল। তো জলিল মিয়া উনি তো কাজ করছেন, প্রথম কয়েকদিন ভালোই কাজ করেছেন। একদিন দেখা গেল যে রাতে সে বাড়িতে ফিরছে না। এখন তাকেও খোঁজার জন্য বাইরে বের হয়েছে। যারা গিয়েছেন তারা দেখেন আর একটা মর্মান্তিক দৃশ্য। ঠিক একই রকমভাবে ওই ডবকার পাশেই ভুটু মিয়ার বড় ছেলে জলিল মিয়ার ডেড বডি পড়ে আছে পানির ভিতরে। আর ওখানে কোথা থেকে যেন বড় বড় কয়েকটা গজার মাছ এসেছে। একই রকমভাবে বাবার মৃতদেহের উপরে তাদের হামলা করে মাংস খাচ্ছিল, একই রকমভাবে এরাও মাংস খাচ্ছে। যখন কিছু লোকজন চলে আসে, এরপরই মনে হলো গজার মাছগুলো পানির মধ্যেই ডুব দিল। ওখানে কিন্তু গভীর পানি ছিল না, তারপরও কোথায় যেন এই গজার মাছগুলো হারিয়ে গেল। এভাবে বাবা এবং ছেলের মর্মান্তিক মৃত্যু হয় অল্প কয়েকদিনের ব্যবধানে। এরপর থেকে ওই সাইডটাতে কেউ আর যেতে সাহস পায় না। গ্রামের কিছু সাহসী মানুষ এবং একজন কবিরাজ ওখানে গিয়ে কিছু জানার চেষ্টা করেন। মূলত কিছু সাহসী মানুষ ওই কবিরাজকে নিয়ে গিয়েছিলেন যে ঘটনাটা কি। তখন জানতে পারেন এক ভয়ঙ্কর তথ্য, যেটা হচ্ছে এইখানে কিছু ভয়ঙ্কর মারিদ জিনের বসবাস। এরা অত্যন্ত শক্তিশালী এবং দুর্ধর্ষ প্রকৃতির জিন। আর এদেরকে যদি কেউ একবার দেখে ফেলে তাহলে তাদের মৃত্যু তারা নিশ্চিত করে। হতে পারে যে ওই রাত্রে বিশাল দেহী এক শেয়ালকে ভুটু মিয়া দেখেছিলেন, এটাই ছিল সেই মারিদ প্রকৃতির জিন। আর তাদেরকে মেরে ফেলার পর এই গজার মাছগুলোই বা কোত্থেকে এলো? এত বড় বড় গজার মাছ। এরা খুবলে খুবলে লাশের বিভিন্ন অংশ খেয়ে ফেলছিল। এটা কিভাবে সম্ভব? এই ঘটনার পরও কিন্তু আরও 3 জন একই রকমভাবে মারা গিয়েছে। তাদের লাশও পানিতে ভেসেছিল। সেখানেও কয়েকটা ভয়ঙ্কর বিশাল বড় গজার মাছের উপস্থিতি মানুষজন নিজের চোখে দেখেছে। তবে আরও 3 জনের মৃত্যুর পর সেখানে তেমন কোনো ভয়ের ঘটনা বলতে এরকম মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার পর থেকে ওই বিলের নাম হয়ে যায় গজামারির বিল, যেটার নাম আগে ছিল খটমিটার বিল। মূলত এই কারণেই এই বিলের নাম গজামারির বিল হয়েছে, যেহেতু গজার মাছ, আবার মানুষও মারা গিয়েছে, গজার মাছ মানুষের লাশ খেয়ে ফেলছে। হয়তো এই কারণেই নামের এইরকম একটা শেপ তৈরি হয়েছে গজামারির বিল। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ওসমান ভাইকে, দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। এই 5 জন মৃত্যুর পূর্বে আসলে তাদের সাথে কি হয়েছিল এটা তো জানা গেল না। মানুষ ধারণা করে এই মারিদ শ্রেণীর জিনেরাই তাদেরকে মেরে ফেলেছে। আর এরাই হয়তো বা গজার মাছের রূপ নিয়ে তাদের লাশ খেতে এসেছিল, অথবা অন্য কোনো শ্রেণীর জিন গজার মাছের রূপ নিয়ে তাদের লাশ খেতে এসেছিল। এটা অজানাই রয়ে গেছে। জানি না আসলে কি হয়েছিল, কারণ সব তথ্য তো আর জানা যায় না। কিছু তথ্য অজানাই রয়ে যায়, কিছু তথ্য অমীমাংসিতই রয়ে যায়। এতটুকুই তথ্য জানা গিয়েছিল, সেখানে ভয়ঙ্কর কিছু মারিদ শ্রেণীর জিনের আনাগোনা রয়েছে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপে রয়েছেই আফরান দ্য হরর নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 204তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 204তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি
আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম হৃদয়। উনি বর্তমানে কাতারের সানাইয়াতে রয়েছেন, আর ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন একজন ব্যক্তির কাছ থেকে। তো তার নাম হচ্ছে নিহিরা। এই নিহিরা আবার ওনার ফিরোজ মামার কলিগ। তো ফিরোজ মামা সম্পর্কে তো আমরা আগের ঘটনা যেগুলো বলেছি সেখানে কিছুটা ধারণা পেয়েছি। তো চলুন ঘটনায় চলে যাই। এই যে ঘানা নামক যে দেশটা রয়েছে আফ্রিকার, তো সেখানে কিন্তু মুসলিম আছে অনেকেই। সেখানে জিনকে তারা বলে স্পিরিট বা আত্মা। আর এমন এমন শব্দগুলো ইউজ করে, দেখা যাচ্ছে যে আমরা যেই শব্দগুলো বলে অভ্যস্ত তারা কিন্তু এভাবে করে না। তারা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে। আপাত দৃষ্টিতে শুনলে সেটা আমাদের কাছে একটু খটকা লাগতে পারে। তো যাই হোক, সেখানকার কালচার বা সব কিছু তো ভিন্ন রকমের। এই মিহিরা হচ্ছে ঘানার নাগরিক। সে যে গ্রামে থাকতো সেটা একটি ছোট্ট গ্রাম। গ্রামের নাম হচ্ছে আসেবু। গ্রামের চারপাশ জঙ্গল দ্বারা বেষ্টিত ছিল। অনেকেই নাকি সেখানে ভয় পেত। বন্য পশুর যে ভয় তা কিন্তু না, মূলত ভয়ঙ্কর এই জিন সংক্রান্ত বিষয়ের ভয়টাই তাদের মধ্যে বেশি কাজ করত। আফ্রিকার বিভিন্ন দেশের মতো এখানেও কিন্তু কালো জাদুর চর্চা হতো। এমনকি মানুষকে ধরে নিয়ে বিক্রি করে দিত তান্ত্রিকের কাছে, তাদেরকে বলি দেবার উদ্দেশ্যে। এমনকি শরীরের বিভিন্ন অংশগুলো বিভিন্ন তান্ত্রিকের কাছেও বিক্রি হতো। যেই অংশ দিয়ে যে কাজ করা যায় সেটা দিয়ে তারা সেই কাজ করত। এইভাবেই মানুষের জীবন শেষ হয়ে যেত। এখনও কিন্তু হয় সেটা। কোয়াকু নামের ভয়ঙ্কর জিন আর কালো জাদুকর, এদের মধ্যে এক ধরনের একটা চুক্তি হতো। সেই গ্রামে নাকি এই জঙ্গলটা যেটা আসলে চারদিকে রয়েছে, সেখানে এই কোয়াকু নামক জিন আর জাদুকরদের একটা ভালো কম্বিনেশনে ভয়ঙ্কর সমস্ত এই জাদুর কাজগুলো হয়ে থাকে। তবে তাদের গ্রাম 8-10টা গ্রামের মতো ছিল না। এই গ্রামটা মোটামুটি শান্তিপ্রিয় ছিল। সেখানে তান্ত্রিক ছিল, কিন্তু এই তান্ত্রিকগুলো একজনের ভয়ে সহজে কালো জাদু করতে পারতো না। তান্ত্রিকরা চিকিৎসা করার অনুমতি পেত। এই যে কোয়াকু নামক যে জিন, তাকে দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজ করার অনুমতি পেলেও কারো ক্ষতি করার চিন্তা মাথায় আসলে 10 বার চিন্তা করতে হতো। গোপনে গোপনে কেউ যে করতো না তা কিন্তু না। তো একজনের ভয়ে মূলত এই কাজগুলো করতে পারতো না। সে হচ্ছে এই গ্রামের সর্দার। তার নাম হচ্ছে এডো বাফুর। তার যেমন রাগ ঠিক তেমনি রয়েছে চতুরতা। গ্রামের মানুষ তাকে খুব সম্মান এবং শ্রদ্ধা করত। তার আদেশ মন থেকেই মানত সবাই। এজন্যই অন্যান্য গ্রাম থেকে এই গ্রামটা মোটামুটি শান্তই ছিল। তো নিহিরা যেভাবে ঘটনাটি বলেছেন সেটা এরকম যে এই যে এডো বাফুর, যিনি গ্রামের সর্দার, তার সাথেই মূলত ঘটনাটি ঘটেছে। তিনি তো একজন বলিষ্ঠ মানুষ, উচ্চতা, শক্তি আর সাহসিকতার প্রতীক বলতে হবে। হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ 1 মাস যাবৎ উনি খুবই অসুস্থ। প্রথম দিকে বাড়ির লোকেরা ভেবেছিল সাধারণ জ্বর বা অ্যালার্জি হতে পারে। দেখা যাচ্ছে যে ওখানে অনেক জঙ্গল রয়েছে, জঙ্গলের ভেতরে কাঠ সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন কাজেই যেতে হয়। তখন বিভিন্ন গাছের সংস্পর্শে আসলে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে। কোনো কোনো চর্মরোগ শরীরের উপরে দেখা যায় না, কিন্তু স্কিনের নিচের দিকে হয়ে থাকে। বিশেষ করে ওই ধরনের গাছগুলো যদি হয়ে থাকে আর কি, এটা একটু ভিন্ন রকমের রোগ আর কি, চর্মরোগ হতে পারে, এমন কিছু হয়েছে। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই তার চেহারায় ভয়াবহ পরিবর্তন দেখা গেল। তার চোখ দুটো যেন গর্তে ঢুকে গিয়েছিল, মুখ শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে। শরীরের চামড়ার নিচে নীলচে শিরাগুলো এমনভাবে ফুটে উঠেছিল যেন মনে হচ্ছে রক্তের রঙই পরিবর্তন হয়ে গিয়েছে। গ্রামের মানুষ তাদের প্রিয় সর্দারের অসুখে চিন্তিত হয়ে পড়ল। ওনাকে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু কোনো রোগ ধরতে পারলো না। শুধু ডাক্তার এটা বলল রক্তশূন্যতা। ডাক্তারের ওষুধ খেয়েও কিন্তু কোনো কাজ হচ্ছিল না। ওনার এই অসুখে সবচেয়ে কষ্ট পেতে দেখা গেল গ্রামের তান্ত্রিক একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কোয়াদু। তাকে নানা কোয়াদু বলতো আর কি। তো এই নানা কোয়াদু প্রতিনিয়তই এই এডো বাফুরের চিকিৎসা করতে লাগলেন। একদিন চিকিৎসা চলাকালীন গ্রামের একজন বলল, একে তো সাধারণ কোনো রোগ বলে মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে জুজু মাফি করা হয়েছে। জুজু মাফি বলতে ওখানে এটা তারা নাকি কালো জাদুকে বোঝায়। তখন নাকি এই যে যিনি চিকিৎসক কোয়াদু, উনি বলেন, হ্যাঁ আমারও তাই সন্দেহ লাগছে, আচ্ছা দেখি কী করা যায়। রাতে হঠাৎ করে চিৎকার করতে শোনা গেল এই যে এডো বাফুর, তাকে কখনো নিজের নাম ধরে চিৎকার করছে, কখনো অজানা ভাষায় ফিস করে কিছু বলতে শুরু করছে। প্রথম দিকে কিন্তু এরকম সমস্যা হয়নি। তো ওনার স্ত্রীর নাম ছিল হচ্ছে আফিয়া। উনি বিষয়টি বুঝতে পারেন যে এতদিন যেভাবে ওনারা চিন্তা করেছেন বিষয়টা এরকম না। এক রাতে উনি দেখেন যে এই যে এডো বাফুর, মানে যিনি সর্দার, ঘুমের মধ্যে ঘেমে একদম ভিজে গিয়েছেন। চোখ বন্ধ রেখেও এডো বাফুর এমনভাবে কাঁপছিলেন যে
কেউ তাকে ধরে মারছে। হঠাৎ করে তার মুখ থেকে বের হলো গলা ফাটানো এক আর্তনাদ, মেরো না আমাকে, আমি তো তোমাকে কিছু করিনি। এরকম কথা উনি বললেন। পরদিন সকালে গ্রামের লোকেরা জেনে যায় যে এই যে এডো বাপুর তাকে জুজু মাফি ধরেছে, মানে কেউ তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। তো আসেবু গ্রামে পানির একমাত্র উৎস ছিল একটি বড় পুকুর। সবাই একে নাকি নকফা পুকুর বলতো। শুকনো মৌসুমে গ্রামটি প্রায় মরুভূমিতে পরিণত হলেও এই পুকুর কখনো নাকি শুকাতো না, তাই গ্রামবাসী এটাকে পবিত্র মনে করত। কিন্তু এক রাতে পুকুরের পানিতে দেখা গেল অদ্ভুত লালচে আভা। প্রথমে গ্রামের এক বৃদ্ধা তা লক্ষ্য করেন। পরে তিনি পানি আনতে এসে দেখেন পুরো পুকুরের পানি যেন রক্তে রঞ্জিত হয়ে গেছে। তিনি চিৎকার করে সবাইকে ডাকতে লাগলেন, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, সবাইকে ডাকো, দেখো আমাদের ব্যবহারের জন্য একমাত্র এই পুকুরের পানির রং বদলে গেছে। কিছুক্ষণের মধ্যেই গ্রাম যেন জেগে উঠল। পুরুষ, নারী, শিশু সবাই জড়ো হলো পুকুরের ধারে। আর তখন তারা লক্ষ্য করলো পুকুরের এক কিনারে ভেসে আছে একটা সাদা পেঁচা মৃত অবস্থায়, একটা চোখ উপড়ে নেওয়া আর গলার চারপাশে ছাই মাখানো। কেউ কেউ ভয় পেয়ে পিছিয়ে গেল, কেউ কেউ কাঁদতে শুরু করলো। সবাই বুঝতে পারলো এটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কালো জাদু দ্বারা করা হয়েছে। সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের কবিরাজ নানা কোয়াদু এলেন। সবাই তাকে বললেন যে দেখেন এটা কেন হলো, কিসের অভিশাপ এটা। আর পুকুরের এক কিনারে শুকনো জায়গায় এই পেঁচা পড়ে আছে, তার গলায় ছাই দেখা যাচ্ছে, ঘটনাটা কি? নানা কোয়াদু পুকুরের ধারে গিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়ালেন। তারপর বললেন, খবরদার এই পানিতে হাত দিও না, এই পানিটা এখন কালো জাদুর পানি হয়ে গেছে। আর এটার লক্ষ্য এই গ্রামের সর্দার, তাকে ক্ষতি করাই হচ্ছে মূল উদ্দেশ্য। গ্রামের সবাই তখন থমকে যায়। পুকুরের রক্তাক্ত পানি, মৃত পেঁচা আর এডো বাপুরের অসুস্থতা সব একই সুতোয় গাঁথা বলে মনে হচ্ছিল। কবিরাজ আরও বলল যে আমাকে তুমি একটু সময় দাও, আমি আজ রাতে কিছু চেষ্টা করে দেখি, আর এডোর সাথে এই ঘটনার আসলে কোনো মিল আছে কিনা সেটাও তোমাকে বুঝতে হবে। তো কবিরাজ চলে গেলেন তার বাড়িতে। পরদিন সকাল সকাল কবিরাজ গ্রামবাসীকে ডেকে বললেন, সবাই চলো আমরা এডোর বাড়িতে যাই। সবাই কারণ জানতে চাইলে কবিরাজ বলল যে গেলেই তোমরা বুঝতে পারবে, চলো। এরপর কবিরাজ ও গ্রামবাসী ছুটল সর্দার এডো বাপুরের কাছে। তার ঘরের দরজার সামনে গিয়ে কবিরাজ একটি জায়গা দেখে বলল, এখানে খোলো তো তোমরা। এক ব্যক্তি কিছু দূর ঘুরতেই দেখলো সেখানে একটি ব্যাগের মতো কিছু একটা, আর তার ভিতরে শুকনো ছাই, মানুষের নখ আর শেয়ালের কাটা পা। সেখানে থাকা জিনিসগুলো দেখে সবাই বুঝে গেল এগুলো কালো জাদুর উপকরণ। কবিরাজ বলল, শুকনো ছাই হলো ভস্মীভূত আত্মা বা ভুক্তভোগীর জীবন শক্তির প্রতীক। জাদুকররা ছাই ছড়িয়ে দিয়ে শিকারের আত্মাকে আবদ্ধ করে ফেলে। মানুষের নখের টুকরো, এটা হলো মানুষের দেহের অংশ যার মাধ্যমে শিকারের শারীরিক শক্তিকে জাদুকরের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। শেয়ালের কাটা পা হলো, শেয়ালকে বনের চোর বা ধূর্ততার প্রতীক হিসাবে গণ্য করা হয়। এর কাটা পা মন্ত্রের গতি ও জাদু দ্রুত কাজ করাতে ব্যবহার করা হয়। উপাদানগুলো এডো বাপুরের বাড়ির পাশে রাখা হয়েছিল, যা সরাসরি সর্দারের উপর কালো জাদুর প্রভাব ফেলছিল। এরপর এডো বাপুরের পরিবার কবিরাজকে জাদু কাটাতে বললে সে বলে, এটা খুবই ভয়ঙ্কর একটা কালো জাদু, এটা কাটানো আমার পক্ষে সম্ভব নয়, তবে আমি দেখি আমার পরিচিত কিছু কবিরাজ আছে, তারা হয়তোবা এটা কাটাতে পারবে। এটা বলে কবিরাজ নানা কোয়াদু চলে গেলেন। সেই রাত থেকেই এডোর অসুখ ভয়ঙ্কর দিকে যেতে থাকলো। প্রথমে তিনি বলতেন, এই কেউ ঘরে হাঁটছে, এরকম বলতেন আর কি। দরজা বন্ধ থাকলেও ভেতরে ছায়া চলাফেরা করছে, এটা উনি দেখতে পেতেন, তবে বাড়ির অন্য কেউ আবার এগুলো দেখতে পেতেন না। মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে দৌড়ে বাইরে যেতেন আর চিৎকার করে বলতেন, ওরা এসেছে, ওরা আমাকে নিতে এসেছে। একদিন এডোর স্ত্রী আফিয়া ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে উনি দেখেন এডো ঘরের বাইরে দাঁড়িয়ে। চাঁদের আলোতে দেখা যাচ্ছিল এডো নিজের গায়ে ছাই মাখছে আর মুখে বিড়বিড় করে কিছু একটা বলছে অচেনা ভাষায়, মানে তাদের যে ভাষা ওই ভাষায় বলছেন আর কি। তো উনি তাদের ভাষায় বলছেন যে এডো তুমি কী করছো। তখন এডো ঘুরে তাকালেন। তখন তার স্ত্রী আফিয়া দেখতে পেলেন এডোর চোখ দুটো মনে হচ্ছে আগুনের মতো জ্বলছে, তার দুটো ঠোঁট কাঁপাকাঁপি করছে আর মুখ থেকে বের হচ্ছে অদ্ভুত গর্জন। আফিয়া ভয় পেয়ে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। পরদিন সকালে দেখা গেল এডোর শরীরে নতুন দাগ, কামড়ের মতো দাগ, আবার নখের আসর। এডোর কাছে কারণ জানতে চাইলে তিনি বলেন, তাতে কেউ তার শরীর চেপে ধরেছিল আর বলেছিল আমাকে নিয়ে যাবে। এদিকে এডোর বাড়িতে কেউ ভয়ে যেত না। মানুষ বলতো যে বাড়িতে জুজু ঢুকে সে ঘর অশুদ্ধ হয়ে যায়। মানুষ এ বাড়ির পাশ দিয়ে গেলেও চোখ বন্ধ করে হাঁটত। গ্রাম জুড়ে তখন শুধু ভয় আর ফিসফাস। সবাই বলতো কেউ নিশ্চয়ই এডোর বিরুদ্ধে কালো জাদু করেছে, হয়তো তার পুরনো শত্রুরা।
রাতে যখন এডো বাপুর ঘুমাতে যেতেন শুরু হতো আসল ভয়াবহতা। তার স্বপ্নগুলো ছিল খুবই ভয়ঙ্কর। তিনি মাঝে মাঝেই স্বপ্নে দেখতেন তিনি ঘন অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছেন, পেছনে আসছে হাজার হাজার পেঁচার পাখা ঝাপটানোর শব্দ। তার হৃৎপিণ্ড যেন পাথরের খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসতে চাইছে, আর পেঁচাগুলো তাকে নখ দিয়ে পিঠে আঁচড় দিচ্ছে। আর একদিন এক ভয়ঙ্কর স্বপ্নে তিনি নিজেকে একটি বিশাল পাথরের উপর দেখতে পেলেন। সেখানে ছিল একজন বৃদ্ধ কালো জাদুকর, যার শরীর ছিল মানুষের মাথার খুলি আর শিয়ালের হাড়ের মালা দিয়ে সাজানো। মনে হচ্ছে সে সেখানে একটি রিচুয়াল করছে আর কেবল ফিসফিস করে কথা বলছে। সে ফিসফিস করে বলছে, আসিবু গ্রামের রক্ষক, তোমার শক্তি আমার, তুমি আমার শিকার, তোমাকে উৎসর্গ করার সময় এসেছে আমার। এটা বলেই নাকি সে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। অন্য একটি স্বপ্নে এডো বাপুর দেখলেন তিনি তৃষ্ণার্ত হয়ে পুকুরের দিকে যাচ্ছেন, কিন্তু পুকুরের পানি রক্তে ভরে গেছে। তিনি সেই রক্ত পান করতে বাধ্য হচ্ছেন। যখনই তিনি পান করছেন তার পেট মনে হতো জ্বলে যাচ্ছে। তিনি শুনতে পেতেন আশেপাশে পেঁচার হুতুম হুতুম ডাক। এক রাতে এডো আরেকটি অদ্ভুত স্বপ্ন দেখল। তিনি হাঁটছেন জঙ্গলের ভেতর, গাছগুলো যেন মানুষের মতো মুখ রয়েছে, মানে গাছের ডালের নিচে শেকড় থেকে উপরে মধ্যবর্তী জায়গাটা থাকে, মনে হচ্ছে সেখানে মানুষের মতো মুখ। ডালপালাগুলো হাতের মতো তাকে ধরতে চাচ্ছে। দূরে সাদা পেঁচা উড়ে যাচ্ছে, আর মনে হচ্ছে একটি দানবীয় অবয়ব তাকে বলছে, তোর আত্মা আমার কাছে বিক্রি কর। এটা বলেই ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এরপর হঠাৎ করে মনে হলো মাটির নিচ থেকে হাত বেরিয়ে এডোর পা ধরে টানতে লাগলো। তিনি চিৎকার করে উঠলেন, কিন্তু কোনো শব্দ বের হলো না তার মুখ দিয়ে। এরপর তিনি দেখলেন নিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে পুকুরের পানিতে, কিন্তু প্রতিচ্ছবির মুখটা তার নিজের নয়, যেন তার মুখটা অবিকল সেই পেঁচার মুখের মতো হয়ে আছে। চিৎকার করে জেগে উঠলেন তিনি। তিনি তখন লক্ষ্য করেন ঘর জুড়ে ছাইয়ের গন্ধ, আর জানালার পাশে কিছু সাদা পালক পড়ে আছে। সর্দার এডো বাপুরের এই ভয়ঙ্কর পরিণতির সবচেয়ে বড় আঘাতটি আসে তার পরিবারে, বিশেষত তার স্ত্রী আফিয়া এবং তার পুত্র। তার পুত্র তো পরবর্তী সর্দার হওয়ার অপেক্ষায় আছে আর কি। আফিয়া ছিলেন একজন শক্তিশালী নারী, কিন্তু তার স্বামীর এই অসুখ তাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছিল। তিনি দিনের পর দিন স্বামীর সেবা করতেন, তার স্বামীর মুখের দিকে তাকিয়ে খুব কষ্ট পেতেন। যেরকম শক্ত সমর্থ মানুষ, সুঠামদেহী মানুষ, হঠাৎ করে কি হয়ে গেল। তার স্ত্রী বুঝতে পেরেছিলেন ওষুধ দিয়ে এটা সারানো যাবে না। তিনি রাতে স্বামীর ঘরের দরজার বাইরে বসে থাকতেন, আর ওনারা তো খ্রিস্টিয়ান ছিলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন স্বামীর জন্য। আফিয়ার সবচেয়ে বড় ভয় ছিল যদি তার স্বামী সম্পূর্ণভাবে কোয়াপুর অধীনে চলে যান, তবে শেষ রক্ষা বলে কিছু থাকবে না। তিনি একা গোপনে রোজ সূর্যোদয়ের সময় প্রার্থনা করতেন স্বামীর সুস্থতার জন্য। এডো বাপুরের ছেলে, তার নাম হচ্ছে কফি বাপুর। এই কফি বাপুর ছিলেন গ্রামের মানুষদের একমাত্র আশা। তিনি বাবার এই অবস্থায় দুর্বল হয়ে পড়েছিলেন মানসিকভাবে। তিনি এটা মানতেই পারছিলেন না যে যেই মানুষটা এতদিন নিষ্ঠার সাথে গ্রামবাসীকে রক্ষার জন্য কাজ করছিলেন, তাকেই হত্যা করার জন্য কালো জাদু করা হয়েছে। কিছুদিন পর সে যদি সর্দার হয়, তাকেও তো একই রকমভাবে কালো জাদু করে মেরে ফেলবে। তো এই কারণেই বলতো এই কফি বাপুরও মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিলেন। গ্রামের লোক এসে তাকে বোঝায়, তুমি শক্ত হও, তুমি বাবার জন্য কিছু করো, আগে ওনাকে সুস্থ করো, তারপর দেখবো কে এটা করেছে, কার এত বড় সাহস হয়েছে। কফি বাপুর বুঝতে পেরেছিলেন এই লড়াই জোর বা ক্ষমতা দিয়ে হবে না, বুদ্ধি দিয়ে করতে হবে। তিনি প্রতিজ্ঞা করলেন যে করেই হোক জুজু মাফির উৎসব বের তিনি করবেনই। কিন্তু একই সাথে তার মনে থাকতো এক ভয়, যদি তিনিও এই কালো ছায়ার শিকার হন তবে তার পরিবারকে দেখবে কে। তার পরিবার তাকে বাবার কাছাকাছি যেতে মানা করতো, কিন্তু কফি বাপুর তার বাবার পাশে থাকার চেষ্টা করতেন। তিনি প্রায়শই রাতে বাবার কানের কাছে বসে গ্রামের পুরনো প্রচলিত কালো জাদুর যে মন্ত্রগুলো উচ্চারণ করতেন, যাতে কোনো অশুভ শক্তি তার বাবাকে সম্পূর্ণভাবে গ্রাস করতে না পারে। এদিকে এডো বাপুরের অবস্থা দিন দিন শুধু খারাপই হতে থাকে। আসার কোনো আলো কেউ দেখছে না। রাতে তার ঘরের কাছে গেলেই শুনতো অদ্ভুত শব্দ, কেউ যেন মাটির নিচে কিছু একটা খুঁড়ছে, আর মাঝে মাঝে তার কণ্ঠে শোনা যায় অচেনা ভাষার কথা বলা, যা পরে গ্রামের লোকজন একটা সময় ধারণাই করে নিয়েছিল এই ঘটনার প্রেক্ষাপটে যে এডো বাপুর মানে যিনি সর্দার, তিনি হয়তো আর বাঁচবেন না। এদিকে নানা পদু মানে গ্রামের সেই কবিরাজ, উনি বলেছিলেন যে আমি কয়েকদিনের জন্য গ্রামের বাইরে যাচ্ছি, কিছু পরিচিত কবিরাজ আছে, তারা হয়তো এই জাদু কাটাতে পারবে। এই যে উনি তো বলেছিলেন আর কি, উনি কিন্তু গ্রামের বাইরে গিয়েছিলেন পরিচিত কবিরাজের কাছে। এরপর তাকে গ্রামে খুব একটা দেখা যাচ্ছিল না। কিছুদিন পর অবশেষে এই নানা কোয়াদু কবিরাজ ফেরত এলেন, সঙ্গে 3 জন অচেনা মানুষ নিয়ে। দেখেই বোঝা যাচ্ছিল এরা কবিরাজ গোছের লোক। এদের গায়ে ছিল কালো কাপড়, গলায় বন্য পশুর দাঁতের মালা, চোখগুলো কেমন যেন অদ্ভুত রকমের বড় বড়।
গ্রামের মানুষ তাদেরকে দেখে কৌতূহলী হয়ে জড়ো হলো। তখন এই নানা কোয়াদু বললেন যে এরা দক্ষিণ আফ্রিকার কবিরাজ, পবিত্র বনের আত্মাদের ডেকে অভিশাপ ভাঙতে পারে এরা। কাজের সময় যাই হোক সবাই চুপ থাকবে, কোনো কথা বলবে না। আত্মারা রেগে গেলে এ গ্রাম আর টিকবে না। মূলত আত্মা বলতে কিন্তু ওনারা জিনেদেরকেই বোঝায়, বা শক্তিশালী পিশাচ শ্রেণীর জিনদেরকে বোঝায় আর কি। এরপর এই তিনজন ব্যক্তি এডো বাপুরের ঘরে ঢুকে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এ ঘরে তো ভয়ঙ্কর পিশাচ জিনের অবস্থান, একটি নয় অনেকগুলো ঘুরে বেড়াচ্ছে এই ঘরের চারপাশে। এরপর তারা তিনজন এডো বাপুরকে একটি গোল সার্কেলে বসিয়ে 2-3 ঘন্টা যাবৎ চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এডোর শরীরে কিন্তু ওই আত্মা বা জিন হাজির হচ্ছে না। এরপর তারা নানা কোয়াদু এবং গ্রামের সবাইকে ডেকে বলেন, এই জাদু এমন এক শক্তিশালী শয়তানের তৈরি এবং কঠিনভাবে এমনভাবে জাদু করা হয়েছে, এটা কাটানো আসলে খুব কঠিন। মূলত এটা এমনভাবে করা হয়েছে, খুবই নারকীয় যন্ত্রণা দিয়ে এই এডো বাপুরকে হত্যা করা হবে, এই উদ্দেশ্যেই করা হয়েছে। তবে এর পেছনে বড়সড় রকমের কোনো একটা ষড়যন্ত্র রয়েছে। আমরা জানি না পারবো কি না, তবু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তবে এটা সর্দারের শরীরে নয়, সরাসরি সশরীরে হাজির করাবো আমরা এই শয়তানটাকে। রাতের গভীরে তারা একসঙ্গে রিচুয়াল শুরু করলো। এডোকে একটি সার্কেলে বসিয়ে তার পাশে একটি মাটির পাত্র রাখা হলো, যার ভিতরে জ্বলছে কালো তেলের প্রদীপ। পাত্রের চারপাশে মাটি দিয়ে তৈরি করা হলো 3টি চিহ্ন, একটি সূর্য, একটি চাঁদ আর একটি অজানা প্রতীক। এই প্রতীকের সাথে, বিশেষ করে 3 নম্বর প্রতীকের সাথে গ্রামের কেউই পরিচিত নন। অনেক বয়স্ক মানুষও এই প্রতীক কখনো দেখেননি, কোথাও ব্যবহার করতে দেখেননি। এটা যে কি কেউ বুঝতে পারছে না। সবাই ভাবলো এটা এই বিশেষ রিচুয়ালের সিক্রেট কোনো চিহ্ন হবে। তারা 3জন মন্ত্র পড়া শুরু করে, আর তাদের সামনে বসা ছিল এই এডো বাপুর। আর গ্রামবাসীর পক্ষ থেকে শক্তিশালী কিছু পুরুষ মানুষ সেখানে উপস্থিত ছিল, আর একটা সার্কেলের মধ্যে বসা অবস্থায়, মানে সার্কেল করা হয়েছিল আর একটা, সেখানে এই লোকগুলোকে বসিয়ে রাখা হয়েছিল। রিচুয়াল চলতে চলতে হঠাৎ তাদের সামনে থাকা প্রদীপটি নিভে গেল। তার মানে হলো চারদিকে তীব্র বাতাস শুরু হয়ে গেছে। বাতাসের মাত্রা আস্তে আস্তে বাড়ছে। একটা পর্যায়ে আশেপাশে থাকা গাছপালার ডাল ভেঙে পড়তে শুরু করে। হঠাৎ করে মনে হলো প্রচণ্ড জোরে গর্জন করতে করতে বিশাল দেহী এক দানবীয় প্রাণী এগিয়ে আসছে। সে যেখান দিয়ে হেঁটে আসছে সেখানে ধপ 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 শব্দ হচ্ছে, এবং তার আশেপাশে থাকা গাছগুলো মনে হচ্ছে সে ভেঙে ফেলছে। তখন সেখানকার এক কবিরা চিৎকার করে বলে উঠল, এটা ভয়ঙ্কর জাদু, মানে হচ্ছে শক্তিশালী কেউ এখনও এটাকে নিয়ন্ত্রণ করছে, আর যে আসছে সে খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী, তাকে তো ডাকা ঠিক হয়নি, আমি পারবো না এটা করতে। তখন এই যে নানা কোয়াদু চোখ বন্ধ করে বললেন, চুপ, কেউ মন্ত্র পড়া থামাবে না। এদিকে হয় কি, এই যেই কবিরাজ ভয় পাচ্ছিল সে দেয় এক দৌড়, আর দাগ দেওয়া গণ্ডির বাইরে চলে আসে। এমন সময় গ্রামের লোকদের সবার সামনে উপস্থিত হলো ভয়ঙ্কর একটা দানব। সে পালাতে থাকা কবিরাজকে খপ করে ধরে ফেলে, আর তাকে উঁচুতে তুলে সজোরে মারে মাটির উপরে আছাড়। সাথে সাথে তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সেখানেই মারা যায়। এই দানবটি ভয়ঙ্কর শব্দে নানা কোয়াদুকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমার কাছে তোরা কেবল বাচ্চা ছাড়া কিছুই না। এই এডো বাপুর আমার শিকার, কেউ তাকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। এই বলেই নাকি দানবটি মুহূর্তের মধ্যে একটা বিজলি চমকালে যেরকম একটা আলো হয়, ওই রকম একটা আলো হলো, তারপরে এটা নাই। এদিকে গ্রামবাসীর অনেকেরই জ্ঞান হারানোর মতো অবস্থা। এই যুগে এসে এরকম ভয়ঙ্কর দানব তারা সচক্ষে দেখবে, এটা তো তারা আশাই করে নাই। এদিকে বাকি 2 কবিরাজ ওই নানা কোয়াদুকে বলে, আমরা আর এখানে নেই, কোনোভাবেই সম্ভব না আমাদের পক্ষে এই কাজটি করা। তখন নানা কোয়াদু বলল, তোমাদের বললাম মন্ত্র পড়া বাদ দিও না, তোমরা নাকি এত বড় কবিরাজ, সামান্য এই জিনিসটাকে দেখেই ভয়ে কুঁচকে গেলে। সে তো তোমাদের কাছে অতি নগণ্য, তোমাদের কারো সাহায্য লাগবে না, আমি একাই তার মোকাবেলা করবো, বুঝতে পারছি তোমাদেরকে দিয়ে কাজ হবে না। এর থেকে বড় বড় দানব আমার ইশারায় চলে, এত ক্ষমতা ওর, তো ও তো এই দাগের ভিতরেই আসতে পারলো না, তোমাদের একজনই দাগের বাইরে চলে গেল, আর ওটাকে আস্তে মেরে ফেললো। তোমরা এটাকে দেখেই ভয় পাচ্ছ, আর তোমরা হয়েছো বিশাল বড় কবিরাজ, আমারই ভুল হয়েছে তোমাদেরকে এখানে নিয়ে আসা, যত সব ভীতু কোথাকার। এইভাবে এই নানা কোয়াদু ওই কবিরাজ 2জনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু কথা শুনিয়ে দিলেন। এদিকে হয় কি, হঠাৎ করে এডো বাপুরের চোখ রক্তের মতো লাল হয়ে যায়। সে খপ করে এই নানা কোয়াদুর গলা চেপে ধরে উঁচু করে উপরে তুলে বলল যে, আমি নগণ্য, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিস, আমি সাধারণ পিশাচ, আমি তোর দাগের ভিতরে আসতে পারবো না। এবার দেখ, তোর দাগের ভেতরে এসেই এই এডো বাপুরের শরীরের ভিতরে ঢুকে এই এডো বাপুরকে নিয়েই আমি তোর গলা চেপে ধরেছি। আমি কারো দাস হই না, মনে রাখিস, আমি সবাইকে দাস বানাই। এই বলে নানা কোয়াদুকেও মার একটা আছাড়। তবে কোয়াদুর কপাল সেদিন ভালো ছিল, কোনো রকমের জানে বেঁচে যায় সে।
সর্দারের ছেলে তখন কোয়াদুকে বলে, আচ্ছা এই দানবটা দাস হওয়ার কথা কেন বললো? কোয়াদু কোনো উত্তর দিল না, শুধু ব্যথায় কাঁপতে থাকে। এদিকে এই এডো বাপুরের শরীরটা নিস্তেজ হয়ে গেল। এডোর ছেলে গ্রামবাসীর সহায়তায় এডোকে বাড়িতে নিয়ে গেল। কয়েকদিন পরের কথা, এই আসিবো গ্রামে ভয়ঙ্কর ঘটনা হঠাৎ করেই ঘটতে শুরু করলো। রাতে কেউ পুকুর থেকে পানি আনতে গেলে দেখে পানি রক্তের মতো লাল হয়ে আছে। আবার গ্রামের মাথায় যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর উপরে সারি সারি সাদা পেঁচাকে বসে থাকতে দেখা যেত। এরা শুধু তাকিয়ে থাকতো গ্রামের দিকে। অন্য কোনো দিকে শব্দ হলেও ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকানোর কোনো ইচ্ছাই ছিল না, শুধু ওই গ্রামের দিকে তাকিয়ে থাকতো এক দৃষ্টিতে। এক রাতে এডো বাপুরের ছেলে চিৎকার করে ওঠে। সে নাকি দেখেছে তার বাবার বিছানার নিচে একটি মানুষের ছায়া বসে বসে বিড়বিড় করে কি যেন পড়ছে। সে যখন একদম কাছাকাছি যায় সাহস করে, তখন দেখে এখানে কেউ নেই। এরপর সকালে দেখা গেল সেই জায়গার মাটি পুড়ে কালো হয়ে গেছে, অর্থাৎ ওই ছায়াটা যেখানে বসেছিল ওই জায়গার মাটিটা পুড়ে একদম কালো হয়ে গেছে। এমনভাবে কালো হয়েছে যে সেখানে তো ওই কালি পড়ে রয়েছে। আঙ্গুল দিয়ে ঘষা দিয়ে দেখলো যে আসলেই তার আঙ্গুলের মাথায় কালি লেগে গেছে। এদিকে গ্রামের নারীরা ভয়ে রাতের বেলা পুকুরে নামা বন্ধ করে দিল। শিশুরাও আস্তে আস্তে অসুস্থ হতে থাকলো। আর এদিকে নানা কোয়াদু একের পর এক কবিরাজ আনতে থাকে, রিচুয়াল করে থাকে। ঘানার দক্ষিণ অঞ্চল থেকে, কেউ বেনিন থেকে, প্রত্যেকেই নতুন নতুন তন্ত্রমন্ত্র নিয়ে আসে। কিন্তু প্রতিবারই এর অবস্থা আরও খারাপ হয়। উন্নতির কোনো ছাপ নেই, বরং সমস্যা দিন দিন পুরো গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো। এই সময়টাতে সবচেয়ে সক্রিয় দেখা গেল ওয়াকাফো আমাকোকে। তার আরেকটা নাম বলতে এই ওয়াকাফো আমাকো, আবার ওকায়াফো আমাকো বলে আর কি। তো এই চরিত্রটা আবার কোত্থেকে এলো? হ্যাঁ, এই ওকায়াফো আমাকো হলো এই নানা কোয়াদু কবিরাজের আনা পরবর্তী একজন তান্ত্রিক। এবার কোয়াদু, বিশেষ করে যে নানা কোয়াদু গ্রামবাসীকে জোর গলায় বলল, এবার আমাদের সর্দার এডো ভালো হবেই, কারণ আমাকোকে আমরা সাধারণ কোনো তান্ত্রিক মনে করি না। সে এই ধরনের দানবীয় আত্মাগুলোকে নিয়ে খেলা করে। সে এই ধরনের আত্মা জাদুতে একদম সিদ্ধহস্ত। অনেক বড় বড় সমস্যার সমাধান করেছে সে। জানা যায় যে এই যে ওকায়াফো আমাকো, সে নাকি কুমিরের চামড়ার ড্রেস পরে থাকতো। আর ইনি প্রতিদিন এই এডো বাপুরকে নিয়ে ঘুরতেন। উনি যেহেতু আসছেন, এডো বাপুরকে নিয়ে হাঁটাহাঁটি করতেন। কখনো মন্দিরে যেতেন, কখনো জঙ্গলের ভেতরে যেতেন, কখনো পাথরের নিচে বসে রিচুয়াল করতেন। তিনি দাবি করতেন যে ব্ল্যাক ম্যাজিকের উপকরণ জঙ্গলে লুকানো আছে, আর এই উপকরণগুলো নষ্ট করে দিলেই এই এডো বাপুর ভালো হয়ে যাবে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। নানা কোয়াদু যখন আবার এডোকে নিয়ে রিচুয়ালের জন্য নিয়ে যাবে, তখনই এক বৃদ্ধা আস্তে করে নানা কোয়াদুকে বললেন যে, নানা কোয়াদু, ওনাকে নিও না, এই জাদু তো ভাঙছে না, এটা তো দিন দিন বাড়ছেই। আমার মনে হয় তুমি এটা পারবে না, আমরা অন্য কবিরাজ দেখি। দরকার হলে পুরো আফ্রিকার চষে বেরিয়ে সবচেয়ে বড় কবিরাজ নিয়ে আসবো, তাও আমাদের সর্দারে কিছু হতে দেবো না, কারণ সে আমাদের অভিভাবক। তখন এর ছেলে বলল, ঠিকই বলেছেন, আমাদের অন্য কবিরাজের সন্ধান করতে হবে। তো এই এত বড় কবিরাজ, এই যে আমার বাবাকে নিয়ে সারাক্ষণ ঘোরাঘুরি করছে, একবার জঙ্গলে যায়, পাথরের উপর যায়, এখানে যায় সেখানে যায়, কাজ তো হয় না। তখন নানা কোয়াদু গ্রামবাসীকে বলে যে, তোমরা আসলে আমাকে অপমানই করছো, আমি তো চেষ্টার কমতি করছি না, বিভিন্ন জায়গা থেকে তো কবিরাজ নিয়ে আসছি, সর্দারের ভালো জন্যই তো করছি। আসলে হয় কি, অনেকের সামনে সবাই যখন বলো যে এই কবিরাজ দিয়ে কাজ হবে না, কারণ তাকে নিয়ে তো নানা কোয়াদু অনেক ভালো ভালো কথা বলেছিল। এই বিষয়টা আসলে নানা কোয়াদু মনে আঘাত হিসাবেই নেন আর কি। গ্রামের অনেকেই তখন নানা কোয়াদুর পক্ষে চলে যায়, আর এর ওর ছেলেকে অপমান করতে থাকে যে তুমি এরকম একজন লোকের অপমানসূচক কথা বলছো এত মানুষের সামনে। কী আর করা, আসলে এডো বাপুরের ছেলে, সে তো তার বাবার অবস্থার কোনো উন্নতি দেখছে না, বরং খারাপ হয়ে যাচ্ছে। তো আসলে কি, এত মানুষের সামনে যদি একজন বয়স্ক ব্যক্তি যিনি অনেক চেষ্টা করছেন তাকে যদি কিছু বলা হয়, উনি তো অপমানিত হবেন বা উনি বেশ লজ্জা পাবেন, এটাই স্বাভাবিক। হয় কি, এই যে যেই বৃদ্ধা মহিলা যিনি আস্তে করে বলেছিলেন নানা কোয়াদুকে যে কাজ হবে না এরকম সেরকম কথাবার্তা, ওই রাতেই নাকি ওই বৃদ্ধার ঘর পুড়ে যায় আগুনে। কেউ বুঝতে পারলো না আগুন কীভাবে লেগেছে, তবে ভাগ্যক্রমে সেই বৃদ্ধা বেঁচে যায়। নানা কোয়াদু তখন গ্রামের মাতব্বর হয়ে উঠেছেন এডোর অবর্তমানে। সবাই তার আশ্রয় নিচ্ছে, কেউ অসুস্থ হলে, কেউ ভয় পেলে সবাই কোয়াদুর কুটিরে যায়। এক রাতে এডোর ছেলে কফি গোপনে কোয়াদু সেই কুটিরে যায় আর দেখে কোয়াদু তার কুটিরে একা একা বসে আছে। সামনে 3টি পাত্র, একটাই ছাই, একটাই নখের মতো কিছু, আর একটাই শেয়ালের পা, চামড়া সহ শেয়ালের পা, ঠিক সেগুলোই যেগুলো তার বাড়ির পাশে পেয়েছিল। কফি অবাক হয়ে যায়, কিন্তু হঠাৎ কোয়াদুর দিকে তাকিয়ে দেখে কোয়াদু স্থির দৃষ্টিতে, একদম স্থির দৃষ্টিতে বা স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। তখন খুবই শান্ত গলায় সে বলে ওঠে, কফি, এইভাবে গুপ্তচরগিরি করা কি ঠিক? ঠিক না কিন্তু।
তুমি ভাবছো আমি কিছু লুকাচ্ছি? এসব আমার জন্য নয়, আমি কেবল ওদের শক্তি বুঝতে চাই। শত্রুর শক্তি সম্পর্কে ধারণা না থাকলে তুমি তার মোকাবেলা কীভাবে করবে? এ কথা শোনার পর কফি কিছু বলল না। তার মনে হলো এখানে নিশ্চিত কোনো রহস্য রয়েছে। পরদিন কফির এক দূর সম্পর্কের আত্মীয় আসে তার বাবাকে দেখতে। এরোকে দেখে সে তো ভয় পেয়ে যায়, এটা কি? একে তো চেনাই যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে, আপনারা কোনো চিকিৎসা করার নাই? বললেন সেই আত্মীয়। তখন এরোর স্ত্রী আফিয়া সব ঘটনা খুলে বলেন আর কি। সব শুনে সেই আত্মীয় বলে, বুঝতে পারলাম খুব কঠিন জাদু করেছে, অবস্থা খুব খারাপ আর সময় খুব কম। নাইজেরিয়াতে একজন আছে আমার পরিচিত, যদি কেউ পারে তবে মনে হচ্ছে উনিই পারবে। উনি যদি ব্যর্থ হয় তবে বুঝবেন আর কোনো সুযোগ নেই এই লোকটাকে বাঁচানোর। তখন ওই আত্মীয় কফিকে বললো যে তুমি আজকে যাও, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি। আমার পক্ষে নাইজেরিয়াতে তুমি যাও, আমার পক্ষে তো যাওয়া সম্ভব না, আমি তোমার বাবার সাথে এখানে আছি, তুমি যাও আর ওনাকে গিয়ে আমার কথা বলবে, আমার কথা শুনলেই অবশ্যই সে আসবে। ঠিকানা নিয়ে কফি রওনা দেয় সেই কবিরাজকে আনার জন্য। কফি নাইজেরিয়ার পথে রওনা হয়েছিল এক বুক কষ্ট, সেই সাথে আশা নিয়েও। বাবাকে রেখে যাওয়া সহজ ছিল না তার জন্য। মা একা থাকবেন, আবার গ্রামবাসীরাও ভুল বুঝছেন। সে জানতো এটাই হয়তো তার বাবার জন্য শেষ চেষ্টা, হয়তোবা এরপর তার বাবাকে চিকিৎসা করানোর সুযোগ আর হবে না। ছেলে হয়ে বাবার এত কষ্ট সইতেও পারছিল না সে। 3 দিন 3 রাত পেরিয়ে জঙ্গল, নদী, কাঁচা রাস্তা অতিক্রম করে সে পৌঁছালো সেই মানুষের কাছে। এই লোকের নাম শুনলেই নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দানবীয় জিনেরা দৌড়ে পালায় মানুষের শরীর ছেড়ে দিয়ে। এই লোকটির নাম হচ্ছে বাবা ইফেয়ানি ওবিয়েরো বা ওবিয়েরা। নাইজেরিয়া ও ঘানা দুই দেশেই নাকি তার ব্যাপক জনপ্রিয়তা আছে। দেখতে তিনি একেবারেই সাদাসিধে, মাথায় ধূসর চুল, পরনে মলিন সাদা কাপড়, হাতে সাধারণ একটি কাঠের তৈরি লাঠি। প্রথম দেখায় তাকে দেখে কফির কাছে মনে হলো যে এই লোক পারবে তো, কত বড় বড় লোকজন আসলো আর এই অতি সাধারণ লোক, নিশ্চয়ই আমার ওই আত্মীয় একটু বাড়িয়ে বলেছে তার সম্পর্কে। যাই হোক, কফি ওনার কাছে গিয়ে শ্রদ্ধা জানিয়ে তার দূর সম্পর্কে সেই আত্মীয়ের কথা বলতেই এই বাবা ইফেয়ানি বলেন, সে তো আমার খুব কাছের লোক, আমাকে কি বড় উপকার করেছে, সে বন্ধু বলতে পারো, খুব কাছের বন্ধু, তার নেমন্তন্ন তো ফেলা যায় না। কি হয়েছে তোমার বাবার, বলো দেখি। কবি এ পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু খুলে বলে ওনাকে। সব কিছু শুনে তিনি চোখ বন্ধ করলেন আর কিছুক্ষণ পর ওনার ভ্রু কুচকে দুশ্চিন্তা নিয়ে আবার তাকালেন। তিনি বললেন, আমি এখনই যাব, কিন্তু মনে রেখো খুব খারাপ ষড়যন্ত্রের শিকার তোমার বাবা। যেটা তোমরা জুজু ভাবছো ওটা তোমাদের গ্রামকে আসলে ধ্বংস করার একটা পরিকল্পনা করা হয়েছে। কেউ লোভে পড়ে কাজটি করেছে, আমাদেরকে দ্রুত যেতে হবে। এই বলে কফি আর ওই কবিরাজ ইফেয়ানি চলল ঘানার আসিবু গ্রামের উদ্দেশ্যে। বাবা ইফেয়ানি আসিবু গ্রামে পা রাখার মুহূর্তেই পরিবেশ একটু বদলে গেল। এই যে সাদা পেশাগুলো দিনের আলোতেও গাছের মাথায় বসে থাকতো আর একদম ঠায় তাকিয়ে থাকতো ওই গ্রামের দিকে, এরা সবার সামনেই হঠাৎ করে উড়ে চলে গেল। পেশা কিন্তু দিনের বেলাতে খুব একটা উড়তে দেখা যায় না, কারণ এরা নিশাচর প্রাণী। তো তিনি সর্বপ্রথম যান সেই পুকুরটাতে, যার পানি দিনের পর দিন লালচে ছিল। সেই বিকেলে এসে তিনি আগেই পানির মধ্যে থাকা কালো জাদুর উপকরণগুলো তুলে ফেলেন। ফলে পানি কিছুটা স্বচ্ছ হলো, পুরোপুরি স্বচ্ছ তখন হয়নি। তিনি বলেন, এই পানি এই গ্রামের প্রাণ, তোমরা এখন থেকে এই পানিটা পান করতে পারবে, এখন আর কোনো সমস্যা নাই। এদিকে গ্রামের মানুষ ফিসফিস করে বলতে লাগলো, এই লোকটাকে খুব আলাদা বলে মনে হচ্ছে, এবার মনে হচ্ছে আমাদের সর্দার সুস্থ হবে। এদিকে কোয়াদু, মানে যে নানা কোয়াদু দূর থেকে সব দেখছিল, তার চোখে তখন বিরক্তি, ঈর্ষা আর চাপা ভয়। সে এগিয়ে এসে বলল, আপনি কে? এখানে আমরা চিকিৎসা করছি, আপনার তো প্রয়োজন নাই, আমরাই আমাদের সর্দারকে সুস্থ করতে পারবো। একথা শোনার পর বাবা ইফেয়ানি শান্ত কণ্ঠে বললেন, অসুখ হলে চিকিৎসা তো সবাই করতে পারে, কিন্তু ক্ষমতা লোভে তৈরি করা অভিশাপ কি সবাই দূর করতে পারে? আমি সেটাই ভাঙতে এসেছি। এই একটি বাক্যই কোয়াদুর মুখটা ফ্যাকাশে করে দিল। সেই দিন রাতেই বাবা ইফেয়ানি এডোবাপুরের ঘরে প্রবেশ করলেন। এডু সেই আত্মীয়কে দেখে খুশিতে জড়িয়ে ধরে বললেন, বন্ধু, তোমার নেমন্তন্নকে আর ফেলতে পারি? এদিকে সেই আত্মীয় বললেন যে আমি জানি তুমি এই কাজটা সমাধান করতে পারবে। এই বাবা ইফেয়ানি বললেন, এখন সময় খুব কম, এডোকে নিয়ে বাইরে আসো আর গ্রামবাসী সবাইকে খবর দাও, যা করা সবার সামনেই হবে। তখন কফি, মানে এই যে এডোবাপুরের ছেলে কফি, গ্রামবাসীকে ডাকলেন, তার বাবাকেও ঘরের বাইরে নিয়ে আসলেন। কবিরাজ বাবা ইফেয়ানি শুধু মাটিতে বসে কিছুক্ষণ মন্ত্র পড়ে লাঠিটা এডোর সামনে রাখলেন। হঠাৎ বাতাস যেন ভারী হয়ে উঠল, এডোর শরীর কাঁপতে শুরু করলো, তার চোখ লাল হয়ে উঠল, গলার স্বরটাই বদলে গেল। সে বলতে থাকলো, ফিরে যাও বৃদ্ধ, এই শরীর আমার, তাকে আমার কাছে বিক্রি করা হয়েছে, আমি একে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না, আমার শক্তি সম্পর্কে গ্রামবাসী সব জানে। এই কথা শোনার পর বাবা ইফেয়ানি হাসলেন আর বললেন, তুই শক্তিশালী ঠিক, কিন্তু তুই তো বন্দি, আর বন্দিরা জানিস তো খুব বেশি চিৎকার চেঁচামেচি করে, আর বন্দিরা যখন চিৎকার চেঁচামেচি করে না, আমার কাছে না খুব ভালো লাগে। চেঁচা, যত পারিস চেঁচামেচি করতে থাক।
এই কথা শোনার পর এডোর ভিতরে থাকা পিশাচটা বলল, কি আমি বন্দি? আরে বেটা, আমাকে বন্দি করবে এমন কোনো কবিরাজ পৃথিবীতে এখনো জন্মাইছে নাকি? আমি মহা শক্তিশালী, আর আগের কবিরাজদের কি করেছে ওদেরকে জিজ্ঞেস কর বেটা। বাবা ইফিয়ানি বলল, আচ্ছা এত ক্ষমতা, এত শক্তিশালী তুই, যদি পারিস আমার লাঠিটা পার হয়ে আমার কাছে আয় তো দেখি। তখন ওই পিশাচটা নাকি খুব চেষ্টা করছিল, কিন্তু নাকি উঠতেই পারছিল না। পিশাচটা তখন চিৎকার করতে করতে বলে, এই লোককে সরাও, সে সব জানে, সে আমাকে বন্দি করেছে, এত সহজে কিভাবে করতে পারলো সে? গ্রামবাসী কিন্তু এই ঘটনার সাক্ষী যে এই যে কোয়াদু 3-4জন কবিরাজ নিয়ে আসে, আরো কত কবিরাজ নিয়ে আসছে, এই কবিরাজগুলো নিয়ে এসে কিন্তু এই পিশাচটাকে কোনোভাবে বন্দি করতে পারেনি এই নানা কোয়াদু। অথচ এই লোকটা এই জিনটাকে বন্দি করে ফেলেছে। গ্রামবাসীরা কিন্তু দূরে দাঁড়িয়ে সব দেখছিল, কেউ বিশ্বাসই করতে পারছিল না। ভয়ঙ্কর একটা দানব গাছপালা ভেঙে চলে এসেছিল, যেই দানবটা কবিরাজকে ছুঁড়ে মেরেছিল মাটির উপরে, সেই কবিরাজটা মারাই গেল, অথচ সেই দানবটা এখন নাকি ভয়ে কাঁপছে। বাবা ইফিয়ানি গম্ভীর স্বরে বললেন, তুই মুক্তি চাস? তখন সেই পিশাচটা বলে, হ্যাঁ আমি মুক্তি চাই, কে বন্দি থাকতে চায়? তখন বাবা ইফিয়ানি বললেন, মুক্তি যদি চাস তো সব খুলে বল, কে তোকে ডেকেছে, কার জন্য তুই এডো বাপুরের এই হাল করলি? তখন নাকি দানবটা গর্জন করে বলল, কোয়াদু, নানা কোয়াদু, ক্ষমতার লোভে সে আমাকে বন্দি করতে চেয়েছিল। এক ঢিলে দুই পাখি, এডোকে অচল করবে আর আমাকে বশ করে গ্রামের উপর রাজত্ব করবে। যেই না এটা বলেছে, সাথে সাথে গ্রামবাসীরা কানাঘুষা করতে শুরু করলো, তারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এদিকে নানা কোয়াদু কিন্তু ওখানে ছিল, ধরা পড়ার কারণে সে আস্তে আস্তে পেছন দিকে সরে যাচ্ছিল। তখন ওই দাঁড় আরও বলে, সে আমাকে পেঁচা আর শেয়াল বলি দিতে দিতে শক্তিশালী করেছিল, কিন্তু পুরোপুরি বশ করার আগেই সময়টা নষ্ট হয়ে যায়। ওদিকে নানা কোয়াদু হঠাৎ চিৎকার করে বলে উঠল, মিথ্যা, এরা সবাই মিথ্যা বলছে। কোয়াদু গোপনে মন্ত্র করতে শুরু করলো, কিন্তু বাবা ইফিয়ানি তখন লাঠি মাটিতে আঘাত করলেন, এক বিকট একটা বোম ফাটার মতো শব্দ হলো। আর তখন কোয়াদুর গলার আওয়াজ যেন থেমে গেল, কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। কবিরাজ বাবা ইফিয়ানি গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলল, শোনো তোমরা, এই যে এডো বাপুরের ছেলে কফি, সে যখন আমাকে সব কিছু খুলে বলে, তখন আমি চোখ বন্ধ করে আমার সবচাইতে শক্তিশালী জিনকে ডাকি আর তথ্য সংগ্রহ করতে বলি। তখন সে আমাকে বলে যে আমি যখনই দেখেছি কফি আপনার কাছে আসছে, তখনই আমি সব তথ্য সংগ্রহ করেছি। কফির বাবা খুব ন্যায়পরায়ণ একজন সর্দার, সবসময় তিনি চাইতেন তার গ্রামের মানুষ যেন ভালো থাকে। এই যে কোয়াদু, সে তখন নতুন কবিরাজি শিখতে চায়। এমন সময় সে একটি রিচুয়াল করে শক্তিশালী একটি পিশাচকে বশে আনতে চায়, কিন্তু সেই পিশাচ তাকে বাচ্চা বলি দিতে বলে। সে যখন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল, তখন সর্দার সেটা দেখে ফেলে আর কোয়াদুকে সজোরে মারে একটা কোষে থাপ্পড়। তিনি আরও বলেন, আমার গ্রামে এসব চলবে না, যদি কবিরাজ হতে চাও তবে গ্রামবাসীর উপকারের জন্য কবিরাজ হও, আমি সাহায্য করবো, কিন্তু যদি ক্ষতিকর উদ্দেশ্য থাকে তবে আমি তোমাকে শাস্তি দিব, ভয়ঙ্কর শাস্তি। এবার মতো মাফ করলাম, পরের বার কিন্তু প্রাণ নিয়ে যেতে পারবে না, আর এই কথা আমি কাউকে বলবো না, এবার মতো ছেড়ে দিলাম। কোয়াদু তখন কিছু না বলে চলে যায়, কিন্তু তার মনে শুধু প্রতিশোধের আগুন জ্বলতে থাকে, আর গ্রামবাসীর সর্দারের প্রতি ভালোবাসা তাকে আরও হিংসাত্মক করে তোলে। একদিন সে চিন্তা করে, এই এডো বাপুর থাকলে আমার লক্ষ্য পূরণ হবে না, তাকে সরাতে হবে। তখন সে একটি শেয়াল, 7টি পেঁচা বলি দিয়ে আর এডো বাপুরের কাপড় নখ সংগ্রহ করেছে কোনোভাবে। এভাবে সে ব্ল্যাক ম্যাজিক করে এক ভয়ঙ্কর কালো জাদুতে পারদর্শী পিশাচকে আহ্বান করে, সেই মূলত এই কাজটি করেছে। সত্য ছিল, এই পিশাচটি যদি কাজটি করে দিতে পারে তাহলে প্রতি বছর একটি মানুষ বলি তাকে দিতে হবে, আর পিশাচটা তাকে কালো জাদু শেখাবে। কোয়াদু যখন দক্ষিণ আফ্রিকা থেকে 3জন কবিরাজ আনে, তখন তারা কোয়াদুকে পরামর্শ দেয়, তাকে প্রতি বছর বলি না দিলে সে তোমাকে কিন্তু নিয়ে যাবে, এর থেকে ভালো চলো এডোকে বলি দিয়ে আর কিছু রিচুয়াল করে পিশাচটাকে বন্দি করি, তাহলে তাকে দিয়ে আমাদের ইচ্ছা মতো কাজ করাতে পারবো। কোয়াদু বলে, আমি তো একে বন্দি করার মন্ত্র জানি না। তখন তারা বলে, আমরা সব জানি, আমরা তোমাকে সাহায্য করবো, কিন্তু শর্ত হলো আমরাও এই পিশাচটাকে আমাদের ইচ্ছা মতো ব্যবহার করবো। তখন নাকি এই নানা কোয়াদু রাজি হয়। এই জন্যই তারা এডোকে রিচুয়ালে রেখে টোপ দিয়ে পিশাচটাকে সশরীরে হাজির করার এই যে বশ করা বা বশীকরণ যে মন্ত্র, এটা করছিল। আর যে কবিরাজ বুদ্ধিটা দিয়েছিল, সে বুঝতে পারেনি পিশাচটা এত শক্তিশালী, তাই সে ওকে দেখেই ভয়ে দৌড় দেয় আর পিশাচটা তাকে হত্যা করে। এরপর থেকে কোয়াদু অনবরত চেষ্টা করতে থাকে এই পিশাচটাকে বশ করার, আর কোয়াদু পরিকল্পনা করেছিল আগামী অমাবস্যায় সে এডোকে বলি দেবে। এই যে কথাগুলো সব এই বাবা ইফিয়ানি বললেন। মূলত সব কিছু শোনার পর দ্রুত নিয়ে গ্রামে চলে আসেন। তো সব কিছু যখন এই বাবা ইফিয়ানি গ্রামবাসীকে বললেন আর কি, এই কথা শুনে গ্রামবাসী আর এই যে কফি মানে এডো বাপুরের ছেলে রেগে আগুন হয়ে যায়, কোয়াদুকে খুঁজতে থাকে হত্যা করার জন্য। গ্রামবাসী বলে, কোয়াদুকে হত্যা করতেই হবে, তা না হলে সে আবার এই কাজ করবে। কবিরাজ বাবা ইফিয়ানি তখন এডোর শরীরে থাকা বিশ্বাসটাকে বলে, তুই চলে যাবি কিনা বল, হয়তো তোকে হত্যা করতে আমার যে কয়েক সেকেন্ড লাগবে সেটা না হয়
তুই বুঝতে পারছিস না, কিন্তু আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। তুই কি বুঝতে পারছিস যে কয়েক সেকেন্ডও না, সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে আমি তোকে হত্যা করতে পারি? তখন সেই দানবীয় পিশাচটা গম্ভীর স্বরে বলল, আমি চলে যাব, কিন্তু আমার তাজা প্রাণ কোথায়? কারণ পোয়াদো আমাকে বলেছিল আমাকে বলি দেবে, সেই জন্য আমি তার হয়ে কাজ করেছি, যার ফলে আমার শক্তি তো ইতোমধ্যে কমে গেছে। এখন একটি তাজা প্রাণের বিনিময়েই আমি আমার আগের শক্তি ফেরত পাবো, আর আমি চলে যেতে পারবো। এদিকে গ্রামবাসী তো স্তব্ধ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। তখন বাবা ইফেয়ানি দানবের দিকে ফিরে বললেন, তোর তাজা প্রাণ লাগবে তাই না? আচ্ছা আচ্ছা, আমরা তোকে নানা কোয়াদুকে দিলাম। এই গ্রামবাসী, তোমরা সবাই শুনলা? তোমরা কি আমার এই কথার সাথে একমত? উপস্থিত গ্রামবাসী সবাই হাত তুলে বলল, একমত। হে পিশাচ, তুমি নানা কোয়াদুকে নিয়ে যাও, এ লোক ভালো না। এরপর এই যে বাবা ইফেয়ানি, তার যে লাঠিটা ছিল, এই লাঠিটা মাটি থেকে উপরের দিকে উঠিয়ে নিলেন। সাথে সাথে এরো বাফুর জ্ঞান হারায়। তার মানে হচ্ছে এই দানবটি মুক্তি পেয়েছে, বিদায় নিয়েছে। এর কয়েকদিন পর জঙ্গলের পাশে নানা কোয়াদুর লাশ দেখতে পায় গ্রামবাসী। পুরো শরীর সাদা হয়ে আছে, মুখটা ফ্যাকাশে, মনে হচ্ছে শরীরে এক ফোঁটা রক্তও নেই। গ্রামবাসী বুঝতে পারলো পাপি তার ফল পেয়েছে, আর এই আসিবু গ্রাম মুক্ত হয়েছে এক ভয়ঙ্কর কালো জাদুর অধ্যায় থেকে। এরপর বাবা ইফেয়ানি কবিরাজ, তিনি কিছুদিন এরো বাফুরের বাড়িতে থেকেছিলেন, তাকে চিকিৎসা করেন। এরপর অনেকটাই সুস্থ হয়ে যান এই এরো বাফুর। তার সুস্থ হতে আরও সময় লাগবে, যেহেতু শরীরে বড় ধরনের একটা ধবল গেছে, কিছুটা তো সময় লাগবেই। তবে আস্তে আস্তে এরো বাফুর সুস্থ হয়ে যান। গ্রাম পরিচালনা করার মতো শক্তি তার আসলে ওভাবে ছিল না, কারণ একটা বড় ধরনের শারীরিক বিপর্যয়ের মুখে উনি পড়েছিলেন, যার কারণে পরবর্তীতে তার পুত্র কফি বাফুর সর্দার নির্বাচিত হয় গ্রামের সবার সম্মতিতেই। আসিবু গ্রামে আবারও নেমে আসে শান্তি। সবাই মোটামুটি আগের মতোই কাজ করতে থাকে, তাদের মধ্যে আতঙ্কটাও কেটে যায়। আর ওই যে পুকুরের পানিটা স্বাভাবিক হয়ে যায়, বাচ্চারা ক্রমাগত অসুস্থ হচ্ছে, তারাও স্বাভাবিক হয়ে যায়। ইফেয়ানি যখন চলে যাবেন, গ্রামবাসী তাকে কৃতজ্ঞতা জানায়। তিনি গ্রামবাসীকে বলেন যে, মনে রেখো, সবচেয়ে ভয়ঙ্কর যেই ব্যাপার সেটা হচ্ছে মানুষের লোভ আর হিংসা। এই দুটি পারে একটি জীবন, একটি পরিবার, এমনকি একটি গ্রামকে ধ্বংস করে দিতে। এটা বলেই বাবা ইফেয়ানি চলে যান। তো ঘটনাটা এ পর্যন্ত। ঘটনাটা মূলত মানে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আস্তে আস্তে এই নামগুলো সংগ্রহ করতে হয়েছে, কারা কারা এসেছিলেন। এখানে তো খুব বেশি লোকের নাম নেই। এই যে বাবা ইফেয়ানির নাম, তারপরে এরো বাফুর, তারপরে কফি বাফুর, তারপর নানা কোয়াদু, এরকম অল্প কয়েকজনের নাম। আর যেহেতু তারা বেশ পরিচিত মানুষ ছিলেন, যার কারণে নামগুলো সংগ্রহ করতে খুব বেশি অসুবিধা হয়নি হৃদয় ভাইয়ের। তো হৃদয় ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বেশ বড়সড় একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ওনার কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। বাবা ইফেয়ানি কবিরাজের ঘটনা আরও থাকলেও থাকতে পারে, যদি উনি পান পরবর্তীতে আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। যারা আজকের এপিসোডে ঘটনা পাঠিয়েছেন তাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আসছে শনিবার রাতে নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আইন, হাসাদ, সেহের এগুলো থেকে হেফাজতে রাখুন, হঠাৎ বিপদ থেকে হেফাজতে রাখুন, খারাপ মানুষের খারাপ নজর থেকে হেফাজতে রাখুন, হিংসুকের হিংসা থেকে হেফাজতে রাখুন। যত ধরনের ক্ষতিকর প্রাণী রয়েছে সব কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের পরিবারকে হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দরবারের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।